এই বছর ভারতে গরমটা যেন একটু আগেই চলে এলো, তাই না? ব্যাপারটা কি হলো? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। আসল কারণটা লুকিয়ে আছে কিন্তু গত ফেব্রুয়ারি মাসে। ভাবুন তো, যে মাসটা সাধারণত বেশ ঠান্ডা থাকার কথা, সেই ফেব্রুয়ারিতেই ভারতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৮ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আবহাওয়াবিদরা কিন্তু একেই বলেন হিটওয়েভ বা মারাত্মক তাপপ্রবাহ। আর এর পেছনে একটা বিরাট কারণ হলো এই সংখ্যাটা -60%। এর মানে কি? মানে হলো এই বছরের জানুয়ারি আর ফেব্রুয়ারিতে সারা ভারতে স্বাভাবিকের চেয়ে ৬০% কম বৃষ্টি হয়েছে। ভাবা যায়, শীতকালে বৃষ্টির এই বিশাল ঘাটতিটাই কিন্তু এই অস্বাভাবিক গরমের জন্য মঞ্চটা তৈরি করে দিয়েছিল। আচ্ছা, তাহলে চলুন পুরো বিষয়টা একটু গুছিয়ে দেখা যাক। প্রথম প্রশ্নটাই হলো, কেন এই বছর ভারতে গরমটা এত আগেভাগে হানা দিল? দেখুন, ফেব্রুয়ারি মাসে এত গরম পড়াটা কিন্তু সত্যিই একটা বিরল ঘটনা। হ্যাঁ, এমনটা যে আগে একদমই হয়নি তা নয়, কিন্তু এটা একদম পরিষ্কার যে আমাদের চেনা স্বাভাবিক আবহাওয়ার ধরনে একটা বড়সড় পরিবর্তন আসছে। তো এর পেছনের আসল কারণটা কি? চলুন আমরা প্রথমে এই বছরের অস্বাভাবিক শুকনো শীতকালটার দিকে তাকাই। দেখব ঠিক কোন কোন স্থানীয় ব্যাপার-স্যাপার মিলে এই তাপপ্রবাহের জন্ম দিল। গরমটা এত আগে চলে আসার প্রধান এবং প্রথম কারণটা হল শীতকালে বৃষ্টি আর বরফ দুটোরই অভাব। শুধু যে বৃষ্টি কম হয়েছে তাই নয়, হিমালয় অঞ্চলেও কিন্তু যথেষ্ট বরফ পড়েনি। আর এই বরফটাই উত্তর ভারতের আবহাওয়াকে ঠান্ডা রাখতে বিরাট সাহায্য করে। আচ্ছা, এই ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটা দারুণ জিনিস জানতে হবে, সেটা হলো ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা। ভারতের শীতকালে বৃষ্টির জন্য এরাই কিন্তু আসল খেলোয়াড়। এদের যাত্রা শুরু হয় অনেক দূরে, ভূমধ্যসাগরে। সেখান থেকে জলীয় বাষ্প নিয়ে এরা ইরান হয়ে সোজা চলে আসে ভারতের উত্তর পশ্চিমে আর ঝরিয়ে দেয় খুব দরকারি বৃষ্টি আর বরফ। কিন্তু এই বছর কি হলো? এই পশ্চিমী ঝঞ্ঝা এতটাই দুর্বল ছিল যে বলতে গেলে বৃষ্টি প্রায় হলোই না। আর দ্বিতীয় কারণটাও বেশ ইন্টারেস্টিং। বর্ষা আসার আগে, মানে প্রি মনসুনে একটা বৃষ্টি হয়, জানেন তো? এটা কিভাবে হয়? সাধারণত আরব সাগর থেকে আসা পশ্চিমী বাতাস আর বঙ্গোপসাগর থেকে আসা পূবালি বাতাস, এই দুজনের ভারতের ওপর দেখা হয়। এদের মিলনের ফলেই জলীয় বাষ্প ওপরে উঠে বৃষ্টি নামায়, যা মাটিকে ঠান্ডা করে। কিন্তু এবছর এই দুই বন্ধুর দেখাই হলো না। ফলে বাতাসে জলীয় বাষ্প নেই, বৃষ্টিও নেই, আর মাটির তাপমাত্রা সরাসরি বাড়তে শুরু করল। এতক্ষণ তো আমরা ভারতের স্থানীয় কারণগুলো দেখলাম, কিন্তু এবার চলুন একটু জুম আউট করে পুরো বিশ্বের দিকে তাকাই। কারণ এই সব কিছুর পেছনে একটা বিশাল গ্লোবাল প্লেয়ার আছে, যার নাম হলো এল নিনো। তো এই এল নিনো জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা হলো প্রশান্ত মহাসাগরের একটা বিশেষ অবস্থা। যখন মধ্য আর পূর্ব প্রশান্ত মহাসাগরের জলটা অস্বাভাবিকভাবে গরম হয়ে যায়, যেন সমুদ্রের জ্বর এসেছে, তখনই এল নিনো হয়। আর এর ফলে সারা পৃথিবীর আবহাওয়া ওলটপালট হয়ে যায়। বিশেষ করে ভারতের বর্ষার ওপর এর একটা বিরাট প্রভাব পড়ে। আচ্ছা, এল নিনোকে বুঝতে গেলে আগে নর্মাল অবস্থাটা কি সেটা জানতে হবে। দেখুন, সাধারণ সময় খুব শক্তিশালী কিছু বাতাস, যেগুলোকে ট্রেড উইন্ডস বলে, সেগুলো পূর্ব থেকে পশ্চিমে বয়। এরা প্রশান্ত মহাসাগরের গরম জলটাকে ঠেলতে ঠেলতে অস্ট্রেলিয়ার দিকে নিয়ে যায়। ফলে কি হয়, দক্ষিণ আমেরিকার কাছে সমুদ্রের গভীরের ঠান্ডা জলটা উপরে উঠে আসে। একে বলে আপুয়েলিং। কিন্তু এল নিনোর সময় পুরো খেলাটাই উল্টে যায়। ওই যে শক্তিশালী বাতাস, ওটা একদম দুর্বল হয়ে পড়ে। ফলে গরম জলটা আর অস্ট্রেলিয়ার দিকে যেতে পারে না, বরং উল্টো দক্ষিণ আমেরিকার দিকেই জমা হতে থাকে। আর ঠান্ডা জলের ওপরে উঠে আসাও বন্ধ হয়ে যায়। ফলাফল, পূর্ব প্রশান্ত মহাসাগরের একটা বিশাল এলাকা জুড়ে জল মারাত্মকভাবে গরম হয়ে ওঠে। আর এই বছরের ব্যাপারটা কিন্তু আরও চিন্তার, কারণ ইউরোপের আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র বলছে আমরা সম্ভবত একটা সুপার স্ট্রং এল নিনোর দিকে এগোচ্ছি। মানে গত কয়েক দশকের মধ্যে অন্যতম শক্তিশালী একটা এল নিনো হতে পারে এটা। তাহলে এর ফল কি হতে চলেছে? একটা ঘটনার পর আরেকটা, ঠিক যেন ডমিনো এফেক্টের মতো। চলুন দেখি ভারত আর সারা বিশ্বে এর কি কি প্রভাব পড়তে পারে। ভারতের কৃষি ব্যবস্থা কতটা ঝুঁকির মধ্যে আছে সেটা এই চার্টটা দেখলেই পরিষ্কার বোঝা যায়। দেশের মোট চাষের জমির অর্ধেকেরও বেশি, প্রায় 52%, সরাসরি বৃষ্টির জলের ওপর নির্ভর করে। তার মানে বর্ষা যদি একটু এদিক ওদিক হয়, তাহলে দেশের খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে অর্থনীতি সব কিছুতেই একটা বড় ধাক্কা লাগতে পারে। আর বর্ষা দুর্বল হওয়ার মানে কিন্তু শুধু গম, সর্ষে, বাদাম, আলু
বা আপেলের মতো ফসলের উৎপাদন কমে যাওয়া নয়, এর সরাসরি প্রভাব পড়বে দেশের লক্ষ লক্ষ কৃষকের জীবনে আর আমাদের সবার পকেটেও, কারণ বাজারে জিনিসপত্রের দামও বাড়তে বাধ্য। ইতিহাস কিন্তু আমাদের আগেই সতর্ক করেছে। মনে করে দেখুন ১৯৯৭-৯৮ আর ২০১৫-১৬ সালের কথা। ওই সময়গুলোতেও শক্তিশালী এল নিনো এসেছিল, আর তার ফলে বিশ্বজুড়ে অদ্ভুত সব আবহাওয়ার ঘটনা ঘটেছিল, আর পৃথিবীর গড় তাপমাত্রাও লাফিয়ে বেড়ে গিয়েছিল। আর এখন আবারও একটা শক্তিশালী এল নিনো দরজায় কড়া নাড়ছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে যে এই যে শক্তিশালী এল নিনো আসছে, সেটা কি পৃথিবীর গড় তাপমাত্রাকে আবারও একটা নতুন রেকর্ডে পৌঁছে দেবে? এই প্রশ্নটাই কিন্তু ভবিষ্যতের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে আমাদের সবার সামনে দাঁড়িয়ে আছে।